অনেক দিন পর মেয়ের জামাই আসলো বাড়িতে। আর মেয়ের জামাইয়ের জন্য একদম ভিন্ন রকমভাবে একটা গরুর মাংসের ঝোল তরকারি রান্না করেছি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একদম ভিন্ন রকমভাবে একটা গরুর মাংসের রেসিপি তৈরি করব। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিছু মসুর ডাল নিয়ে নিলাম। ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখন নিয়ে নিচ্ছি গরুর মাংস। মাংসটাও ফ্রিজে ছিল, কালকে আনা হয়েছিল, তো ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে মাংসটা নিয়ে নিলাম। মাংসের টুকরাগুলো সাইজে বড় ছিল, তাই আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে মেয়ের জামাই আর নাতনি দাঁড়িয়ে আছে আমি কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করি সেটা দেখার জন্য। এখন সেই যে কিছুক্ষণ আগে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো খুব ভালোভাবে ভিজে একটু নরম হয়ে গেছে। এ পর্যায়ে ডালগুলো শিলপাটায় বেটে নিব। ডালের সাথে বাটার জন্য দিয়ে দিলাম ছোট ছোট 2 টুকরো আদা, আর সাথে দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ। এখন আদাটা থেতু করে মিহি করে বেটে নিব, সাথে বোম্বাই মরিচটাও মিহি করে বেটে নিব। কেউ যদি আমার এই রেসিপিটা দেখে রান্না করো তাহলে কিন্তু ডাল বাটার সাথে শুধু মরিচ আর আদাটাই দিবে, তবে মরিচটা কিন্তু শুকনো মরিচের গুঁড়া বা আস্ত মরিচ দিতে পারো, কাঁচা মরিচ দিবে না। মরিচ আর আদা বাটা হয়ে গেলে সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা কিন্তু দিতেই হবে, তবে ডাল বাটার সাথে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিব না। এখন মশলার সাথে ডাল দিয়ে ডালগুলো আধা বাটা করে নিব। পেঁয়াজু তৈরি করার সময় ডালগুলো আমরা যেমন ভাবে বেটে থাকি ঠিক তেমন ভাবেই বেটে নিতে হবে। জানি না আমার আজকের এই রান্নাটা দেখে কে কি ভাববে, আর এই রান্নাটা আগে কেউ করেছে কিনা সেটাও আমি সঠিকভাবে জানি না। তবে কেউ যদি এই রেসিপিটা আগে দেখে থাকো তাহলে দয়া করে আমার কমেন্টসে লিখে যেও। আমিও কিন্তু এই রেসিপিটা আগে জানতাম না। আমার এক ইউএস প্রবাসী বড় বোন এই রেসিপিটা আমাকে দিয়েছে। আপুর কাছ থেকে শুনে আমি একবার রান্না করে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাল বাটা তো হয়ে গেল, এখন আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুনটা আমি সবসময় বেটেই রান্না করি। এখন যে মাংসটা রান্না করব সেই মাংসটা মাটির হাঁড়িতে নিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা আমি মাটির হাঁড়িতে করব। এখন একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো লবণ। গরুর মাংস আমরা সব সময় যেমন সাধারণভাবে রান্না করি ঠিক তেমন ভাবেই রান্না করে নিব। সব মশলা দেওয়ার পর মাংসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাখানোর মধ্যেই মনে হয় অর্ধেক রান্না হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি অল্পই দিয়েছি, কারণ আবার পেঁয়াজ দেওয়া হবে। এই পর্যায়ে রান্না করার জন্য চুলায় আগুন জ্বালিয়ে নেওয়া হচ্ছে। মাটির চুলায় আগুন ধরানো কিন্তু একদম সহজ কথা নয়। যারা মাটির চুলায় রান্না করে একমাত্র তারাই বুঝতে পারে মাটির চুলায় আগুন ধরাতে কতটা সময় লাগে। আর গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্নার মজাই অন্যরকম। রান্না করা খাবার মজা হোক বা না হোক, এই রান্নার প্রতি কিন্তু মানুষের একটা মায়া কাজ করে। তো এখন আমার গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এই যে দেখো, কষে একদম ঝোলটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিব, কারণ আজকে মেয়ের জামাই গরুর মাংসের ঝোল খেতে চেয়েছিল। আর আজ আমি গরুর মাংসটা যেভাবে রান্না করছি এভাবে একটু ঝোল ঝোল রান্না করলেই খেতে ভালো লাগবে। তো এখন ঝোল দেওয়ার পর পাতিলে টকবক করে বলক উঠে গেছে, আর অনেকটা সময় জাল করে নিয়েছি। এ পর্যায়ে পাতিলটা নামিয়ে নিব। এখন আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিব না,
কারণ ডালগুলো আমি ছেঁকা তেলে ভেজে নিব। এখন ডাল বাটায় পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে একসাথে মিলিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে নিয়ে গুল গুল করে হাত দিয়ে একটু চেপে নিব, যাকে বলা হয় ডালের বড়া। বড়াগুলো কিন্তু মোটা মোটা করে তৈরি করতে হবে। বড়াগুলো যদি পাতলা করে তৈরি করা হয় তাহলে মাংসের সাথে দেওয়ার পর ভেঙে যাবে। এখন বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু বড়াগুলো মোটা মোটা করে তৈরি করা হয়েছে, তাই ভিতরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে দেখো বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিছু বড়া তো ভাজা হয়ে গেল, আর বাকি বড়াগুলো ভেজে নেব। আমি আজকে যে রেসিপিটা করছি এই রেসিপিটা কিন্তু বাড়ির সদস্য অনুযায়ী মাংসের পরিমাণটা কম থাকলে এভাবে রান্না করে সবাই মিলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এখন ডাল ভাজার বাকি তেলটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমাদেরকে না বলেছিলাম পরে আবার পেঁয়াজ দিব, তো এই যে এখন পেঁয়াজ দিয়েছি, সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে ভাজা ডালের বড়াগুলো সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন রান্না করে রাখা গরম গরম মাংসের পাতিলে সবগুলো ঢেলে দেব। এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি, কারণ আপু আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছু সময় জাল করে নেব। এভাবে ডালের চাপড় দিয়ে যদি গরুর মাংস রান্না করো তাহলে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর পরিবর্তেই ডালের চাপড় দেওয়া হয়েছে। তবে আলু দিয়ে মাংস রান্না করার মজাটা হচ্ছে একরকম, আর ডালের চাপড় দিয়ে মাংস রান্না করার মজাটা হবে অন্যরকম। তো এই যে দেখো রান্না করার পরে আমি এতটা পরিমাণে ঝোল রেখেছি। তোমরা ইচ্ছে করলে আরো কম ঝোল রান্না করতে পারো। আমি ইচ্ছে করেই ঝোলটা বেশি রেখেছি। ওই যে বলেছিলাম মেয়ের জামাই ঝোল মাংস খেতে চেয়েছিল, তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এই যে ডিমের রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেয়ের জামাই রান্না করেছে। এই ডিমের মজার রেসিপিটা একদিন রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের জামাই রান্না করার সময় ভিডিও করিনি, কারণ মেয়ের শাশুড়ি দেখলে বলবে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িদেরকে রান্না করে খাওয়াস। ঠিক এই জন্যই ভিডিও করিনি। আমাদের মেয়ের জামাইও কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারে। তো মেয়ের জামাই যখন আবার ছুটিতে আসবে তখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।